আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জানতে চাই যে এই যে 16 আসনে আপনারা এত কষ্ট করেছেন এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক সাহেবের। তো এখানে পরাজয় কখনোই মেনে নেবে না এমন না, কিন্তু তার মধ্যে পার্থক্য আছে। আমরা দেখেছি সারাদিন, গণমাধ্যম কর্মীরাও দেখেছি সারাদিন কিন্তু এগিয়ে ছিল ধানের শীষ প্রতীক। রাতের শেষে হঠাৎ বদলে গেল। আপনাদের কি মন্তব্য এই বিষয়ে একটু প্লিজ। আমি প্রথমেই স্মরণ করছি মহান রব্বুল আলামিনকে। তারপর আমি ঢাকা 16 আসনের ভোটারদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা অনেক কষ্ট করে আমাদের ধানের শীষের প্রার্থী, আমাদের ঢাকা মহানগরের বাংলার জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেবকে ভোট দিয়েছেন। আমরা যারা এজেন্ট ছিলাম, আমাদের যেসব নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন, আমরা সবাই নিরলস পরিশ্রম করে আমরা ভোট কেন্দ্রে উপস্থিত ছিলাম। আমরা কেন, ঢাকা 16 আসনের আপামর জনসাধারণ সকলেরই একটা ধারণা ছিল যে জনাব আমিনুল হক সাহেব অনেক ভোটের ব্যবধানেই জয়লাভ করবেন। কিন্তু আমরা একটা বিষয় অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করলাম যে রাত 10:30 11টার দিকে যে ও পর্যন্ত আমরা খুব প্রত্যেকটা কেন্দ্রে এগিয়েছিলাম, কিন্তু 11টার পরে যে হঠাৎ করে আমাদের ফলাফল উল্টো আসতে শুরু করলো। এখানে একটা জিনিস বলে রাখি যে দেখেন, অনেক কেন্দ্রে এমনও হয়েছে যে আমাদের যেসব এজেন্ট ছিলেন, আমাদেরকে যেসব কম দেখানো হয়েছে আমাদের ধানের শীষের ক্যান্ডিডেটের ভোট, সেসব কেন্দ্রে যখন পুনরায় গণনার জন্য বলা হয়েছে, সেখানে দু একটা জায়গায় গণনা করতেছে, দেখা গেছে যে দাঁড়িপাল্লার ভিতরে আমাদের ব্যালট, ধানের শীষের ব্যালটও পাওয়া গেছে। আবার এমনও হয়েছে যে যে ভোটগুলি বাতিল হয়নি, সে ভোটগুলি ধানের শীষের ভোটকে বাতিল দেখানো হয়েছে। এরকম অনেক কেন্দ্রে হয়েছে। সেসব জায়গায় ভোট গণনায় আমরা তাৎক্ষণিকভাবেই দাঁড়িপাল্লার থেকে এগিয়ে গেছিলাম। তাই এর ভিতরে আরও হয়েছে যে আপনার প্রিজাইডিং অফিসার আমাদের অনেক কেন্দ্রের ফলাফলে কেন্দ্র ওয়াইজ যে ফলাফল, সে ফলাফলে আমাদের এজেন্টের কোনো স্বাক্ষর নেন নাই। ওনাদের নিজেদের মতো, অর্থাৎ আমাদের ফলাফলটাকে জামাতের ফলাফল, দাঁড়িপাল্লার ফলাফল, আর দাঁড়িপাল্লার ফলাফল আমাদের ফলাফল দেখায় সেটা জমা দিয়ে দিয়েছেন। এখানে আমাদের অগোচরে আমাদের এজেন্টদের কোনো স্বাক্ষর নাই, প্রিজাইডিং অফিসারের, পোলিং অফিসারের কোনো স্বাক্ষর নাই। এইভাবেই বিষয়গুলি করা হয়েছে। যাই হোক, আমরা অত্যন্ত ব্যথিত এই ধরনের একটা ফলাফলের জন্য। কারণ আপনি দেখবেন যে ঢাকা 16 আসনে আপামর জনসাধারণ সবাই আসলে ব্যথিত যে কেউ এই ধরনের ফলাফল আশা করে নাই। তো এখন যদি আদালত প্রাঙ্গণ থেকে বদলে যায় রায়, গণনা যদি আবার হয়, যদি আবার আমরা দেখতে পাই যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের যে আমিনুল হক সাহেব সেই জিতেছেন, তখন সেক্ষেত্রে কি হতে পারে পদক্ষেপ? দেখুন, আমরা আশা করি যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়টা এখানে পরিলক্ষিত হচ্ছে, তাতে যেহেতু এটা কোর্টে চলে গেছে, এটা নিয়ে মন্তব্য করা কতটুকু ঠিক হবে জানি না। তবে আমরা আশা করি যে মহামান্য আদালতের রায় আমাদের পক্ষেই আসবেন এবং ঢাকা 16 আসনের জনসাধারণ সেদিন উৎসব মুখরভাবে ওই দিনটিকে পালন করবেন। এখন আমরা জানতে চাই যে জামায়াত ইসলামী প্রার্থী যিনি ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন সাহেব, উনি তো এখন বিভিন্নভাবে আপনারা যারা বিএনপিতে আছেন, নেতাকর্মী আছেন বা রাজপথে লড়াকু আছেন, সবাইকে কিন্তু এখন চাঁদাবাজ এবং লুটতারাজ এবং বিভিন্নভাবে ক্লেম দিচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? একটু বিষয় দেখবেন যে যিনি এই অভিযোগটি করছেন, তিনি জনসাধারণের এমপি নন, তিনি জামাতের এমপি। আপনি এটা দেখেন যে পত্রপত্রিকায় সব জায়গায় আসে ঢাকা 16 আসনের এমপি লেখে না, লেখে জামাতের এমপি। কাজে তার পক্ষে এ ধরনের কথাগুলি বলা সম্ভব। আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই যে আমার মনে হয়েছিল প্রথম দিকে যে উনি একজন ভদ্র মানুষ, কিন্তু দিন দিন সেটা মনে হচ্ছে না। কারণ উনি এই নির্বাচনের পরে উনি অনেকটা উগ্রপন্থী হিসাবে সমাজে পদার্পণ করছেন। আপনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে ঢাকা 16 আসনের নেতাকর্মীদেরকে উনি চাঁদাবাজ হিসাবে অভিহিত করছেন।
আমি ওনার এই ঘটনার অর্থাৎ ওনার এই বক্তব্যের জন্য রূপনগর থানা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি আশা করব যে বাংলাদেশ জামাত ইসলামী সহ ভদ্রলোক যিনি আছেন কর্নেল আব্দুল বাতেন সাহেব, ওনার শুভবুদ্ধির উদয় হবে। উনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল মানুষকে যে চাঁদাবাজ হিসাবে অভিহিত করছেন, ওনার এই বক্তব্য উনি প্রত্যাহার করবেন। কারণ আপনি দেখেন যে এখন কিছু কিছু জায়গায় আসুক আমাদের সঙ্গে উনি বসুক, আমরা ওনাকে দেখাই দেই যে এখন ম্যাক্সিমাম জায়গায় জামাত ইসলামের কর্মীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ফুটপাত, ব্যবসায়ী মহল বা আরও যেসব ছোটো ছোটো সেক্টর আছে, সে জায়গাগুলি জামাত কর্মীদের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। অথচ ওনারা সেগুলি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের ঘাড়েই চাপায় দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমাদের এই নির্বাচনের আগে 5ই আগস্টের পরে কিছু সময় আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যখন যেখান থেকে যে অভিযোগ এসেছে, আমাদের কেন্দ্রীয় কমিটি এবং আমাদের স্থানীয়ভাবে ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক, টেকনোক্রাট প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন বাংলাদেশ সরকারের জনাব আমিনুল হক, তিনি অভিযোগ পাওয়া মাত্রই তিনি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। কাজেই আমার মনে হয় না যে আমাদের কোনো নেতা কর্মী এখন আর কোনো ধরনের, দুই একটা অতীতে যাও ছিল, কিন্তু আমাদের কোনো নেতা কর্মী এখন কোনো ধরনের এই চাঁদাবাজির সঙ্গে বা ভূমিদস্যুতা বা কোনো সমাজে কোনো অপকর্মের সঙ্গে জড়িত। আমরা এটা প্রমাণ করে দিতে পারি যে বর্তমানে নির্বাচনের পরে বাংলা যে এই সমস্ত সেক্টরগুলিতে জামাত ইসলামের কর্মীদের পদচারণাই এখন দৃশ্যমান। ঢাকা 16 আসনে কি ধরনের সহযোগিতা আপনারা পেতে চান? আপনারা জানেন যে জনাব আমিনুল্লাহ ছোটোবেলা থেকেই বাংলাদেশ ফুটবল টিমের সঙ্গে জড়িত ছিলেন, খেলাধুলার প্রতি ওনার অত্যন্ত নেশা ছিলেন। উনি বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন হয়েছেন, উনি স্বর্ণপদক জয়ী হয়েছেন, সেই দলের ক্যাপ্টেন ছিলেন উনি, এবং উনি সারা দেশে এই ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার আগেও উনি সারা দেশে খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলেন। খেলাধুলার মান কীভাবে উন্নয়ন করা যায়, সমগ্র বাংলাদেশে কীভাবে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া যায়, সেসব ব্যাপারে তিনি বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করছেন। এক কথা জনাব আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, এটা আসলে সবাই বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই খুশি এতে, কারণ ক্রীড়াঙ্গন সত্যিকারভাবে একজন ক্রীড়াবিদকেই ক্রীড়ামন্ত্রী হিসাবে পেয়েছে। আচ্ছা, আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে। প্রশ্নটা হলো, ঢাকা 16 আসনের বাসী যদি মেনেই নিতে না পারে কর্নেল আব্দুল বাতিন সাহেবকে, তাহলে কর্নেল বাতিন সাহেব কিভাবে এই 16 আসনকে জাগিয়ে তুলবে বা কাজকর্ম করবে বা মানুষকে হেল্প করবে? দেখেন, এটা খুব একটা কঠিন প্রশ্ন। 16 আসনের জনগণ মেনে নিতে পারবে কি পারবে না জানি না। 16 আসনের মানুষ তো তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন নাই। 16 আসনের জনগণ দ্বারা যদি তিনি নির্বাচিত হতেন, তাহলে তো তিনি প্রতিরোধের মুখে পড়তেন না। তিনি মসজিদে যে, মুসলমানদের পবিত্র স্থান মসজিদ, সেই মসজিদে যে তিনি রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন এবং প্রত্যেকটা মসজিদ, স্থানীয় সামাজিক সংগঠনগুলিতে তিনি তার দলের অনুসারীদেরকে প্রাধান্য দিয়ে সেখানে কমিটি করার জন্য উনি একটা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে উনি প্রত্যেকটা, আপনারা খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা ওনাদের কেন্দ্রবিন্দু হচ্ছে প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা এবং স্থানীয় যেসব মালিক সমিতি বা সামাজিক সংগঠনগুলি আছে, সেই জায়গাগুলি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ওনারা খুব অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এই ধরনের অপতৎপরতাকে অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমি আপনাকে একটা কথা বলি এখানে, গতকাল উনি বিএনপির একটা সংবাদ সম্মেলন করছেন ওনার বাসায় গতকাল রাত্রে, গতকাল 8 তারিখ 8/3 উনি সেখানে আমাদের বাংলা জাতীয় দলের নেতাকর্মীদেরকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য রাখছেন। উনি অত্যন্ত এটার তীব্র নিন্দা জানাচ্ছি,
কিন্তু উনি এটা ঠিক করেন নাই। উনি গতকালকে যে প্রতিরোধের সম্মুখীন হয়েছেন সেটা স্থানীয় মুসল্লি দ্বারা। তিনি একটা যে মসজিদ মল্লিকা যে মসজিদ, সেই মসজিদে তিনি নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ে সেখানে উনি রাজনৈতিক ওনার দলীয় বক্তব্য দিতে যাচ্ছিলেন। তখন স্থানীয় কয়েকজন মুসল্লি ওনাকে দলীয় বক্তব্য দিতে বিনয়ের সঙ্গে মানে নিষেধ করেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে তারা নিষেধ করছেন। কিন্তু উনি এবং ওনার সঙ্গে থাকা যে লোকগুলি আসছিলেন তারা সেখানে হট্টগোলের সৃষ্টি করে। পরবর্তীতে একে একে স্থানীয় মুসল্লিরা একজোট হয়ে ওনার সঙ্গে যেসব লোকজন ছিল তাদের সেই কথাগুলির জবাব দেওয়া শুরু করে এবং সেখানে একটু হট্টগোল হয়। কিন্তু সেখানে উনি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে আমাদের নেতাকর্মীরা ওনার কর্মীদেরকে মারছেন, মোবাইল ছিনাই নিছেন। ওনাদের মতো ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ওনারা দাবি করেন, অথচ ওনারা এত বড় মিথ্যা কথা বলছেন যা এই সমাজে কেউ মেনেও নিতে পারছে না। সেখানে উপস্থিত শত শত মুসল্লিরা কেউ এটা মেনেও নিতে পারছেন না এবং সবাই ঘৃণা ভরে ওনার এই বক্তব্য প্রত্যাখ্যান করছেন যে উনি সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলছেন। এবং প্রত্যেকটা জায়গায় ওনারা এ ধরনের মিথ্যা কথা বলার কারণেই মানুষ 16 আসনের যেখানে উনি যাচ্ছেন সেখানেই ওনাকে মিথ্যাবাদী হিসাবে ওনাকে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। ভাই একটু আপনি বলেন তো যে গতকালকে মল্লিকাতে যে কর্নেল আব্দুল বাতিন সাহেবের সাথে কি হয়েছিল? ধন্যবাদ। গতকালকে অনির্বাচিত সংসদ সদস্য, জামাতের সংসদ সদস্য, উনি মল্লিকাতে আসরের নামাজের সময় এসে সে অলুচিকর বক্তব্য দেওয়াতে ওইখানের মুসল্লিরা ওইটাকে প্রতিরোধ করে তুলছে এবং সেই প্রতিরোধ করতে গিয়ে জামাতের যে পেটো বাহিনী নিয়ে ওইখানে এসা তারা ওই মুসল্লিদের উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করছে। তাৎক্ষণিক ওই এলাকার যে সাধারণ মানুষ ফুডে যারা ছিল তাদের এই জামাতের এই মসজিদে যে ধর্ম ব্যবসায়ীর নামে যে অপপ্রচার চালাচ্ছে এটা প্রতিরোধ করার জন্য চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে আমরাও সাধারণ মানুষ হিসাবে আমরা ওই গ্যাঞ্জামটাকে যতটুকু সফট করার চেষ্টা করছি, যেখানে বিভ্রাট, যেহেতু 16 আসনে আমিনুল হক বসবাস করে, আমরা বসবাস করি, এখানে কোনো বিশৃঙ্খলা না হোক। কিন্তু কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতিন সাহেবের সাথে কি হয়েছিল একটু জানেন? ধন্যবাদ। আমি মাহমুদুর রহিম পলাশ, রূপনগর থানা বিএনপির প্রচার সম্পাদক, সাবেক প্রচার সম্পাদক, বর্তমান আহ্বায়ক সদস্য। তো আসলে আমাদের সহযোদ্ধা ভাইরা যারা বলে গেছে, উনি একজন অনির্বাচিত জামাতের এমপি। উনি 16 আসনের কোনো জনগণের এমপি না। উনি গতকালকে আমরা ওইখানে উপস্থিত ছিলাম। প্রতিমত উনি পল্লবীর 5 নম্বর ওয়ার্ড থেকে সেখানে উনি এই মসজিদ ভিত্তিক কেন্দ্র করে জোহরের নামাজের আদায় করার সময় ওইখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে উনি আবার আসরের নামাজ আদায় করতে আসছে আপনার 7 নম্বর মিলবিটা মল্লিকা জামে মসজিদের এখানে উনি মল্লিকা আসরের নামাজ আদায় করে উনি বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য মসজিদের ভিতরে দিচ্ছে এবং মসজিদের ভিতরে নারায় তাকবীর করে রাজনৈতিক ওনাদের প্রজ্ঞাপন ছড়াচ্ছে। এটা বাধা দিল কারা? এটা এখানে সাধারণ মানুষ এবং মসজিদে যারা মুসাল্লি ছিল তারা ওনারা বলছে যে আপনারা রাজনৈতিক প্রসঙ্গটা মসজিদের বাইরে যেয়ে বলেন। ভাইয়া একটু আপনি বলবেন, আপনারা তো কালকে ছিলেন আশেপাশে। জি, কালকে আমরা আসরের নামাজ পড়তে এসেছিলাম মল্লিকা। আপনার পরিচয়টা কি? আমার পরিচয়, আমি একজন সাধারণ নাগরিক এবং বিএনপি রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। জাস্ট আমরা আসরের নামাজ পড়তে, কি নাম আপনার? শফিকুল ইসলাম খোকন। আমরা আসরের নামাজ আদায় করতে মল্লিকা মসজিদ হাউজিং আসছিলাম। ওখানে আসার পরে অনির্বাচিত, বললে ভুল হবে, নির্বাচিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যিনি এমপি হয়েছেন, জনগণের ভোটে যিনি এমপি হন নাই। কারণ 16 আসনের জনগণ ভোট দেশে ধানের শীষের প্রতীকে আমিনুল হক ভাইকে, ওনাকে 16 আসনের জনগণ নিরহ মানুষ ওনাকে ভোট দেয় নাই। উনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এমপি দাবি করছেন। যাই হোক, আপনারা সব কিছুই জানেন, মিডিয়ার মাধ্যমে সব কিছুই আপনারা অবগত আছেন। গ্যাঞ্জামটা হলো, উনি নামাজ পড়তে আসছে, ভালো কথা নামাজ পড়বে, উনি ইফতার পার্টি করবে মসজিদে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে তো ইফতার পার্টি করার জায়গা না। এখানে নামাজ পড়বে মুসল্লিরা,
যখন উনি মসজিদে ঢুকছে নারায় তাকবীর, বিষয়টা আল্লাহু এরকম আকবার, না, মানে ইফতার পার্টি করা যাবে কিন্তু এখানে কোনো রাজনৈতিক মানে বক্তব্য রাখা যাবে না, বিষয়টা হ্যাঁ, এরকম, রাজনীতির তাই না? বক্তব্য রাখা যাবে। উনি যখন আয়েশা ঢুকছে ইফতার পার্টি করতে পারবে মসজিদে, ইফতার মসজিদে ইফতার পার্টি করতে পারবে, ঠিক উনি ইফতার পার্টি করুক, আপনার অনেক জায়গা আছে সেখানে করুক। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হলো এখানে রাজনৈতিক বক্তব্য বলতে কিছু নেই। এটা উনি নির্বাচনী জনগণের ভোটে উনি পাশ করেননি, কিন্তু উনি জামাতের একজন এমপি হিসাবে উনি আসছে, ভালো কথা, কিন্তু উনি ইফতার পার্টি করুক, কিন্তু উনি মসজিদের ভিতরে ঢুকে উনি রাজনৈতিক প্রোটোকল নিয়ে এখানে কোনো কথা বলতে পারেন না। ভালো থাকবেন। প্রিয় দর্শক, দেখলেন চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা 16 আসনের উপরে বিশেষ প্রতিবেদন। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCV TV।